আমাদের জীবনে সবসময় একটা প্রশ্ন থাকে যে হোয়াট ইজ দ্য কি টু দ্য সাকসেস। তো এই সাকসেসের জন্য বা যে কোনো নজিরে পৌঁছানোর জন্য আমরা তার চাবিকাঠিটা কি করে খুঁজে পাবো, এই প্রশ্নটা সকলের মনেই থাকে। তবে এর উত্তরটা পাওয়া কিন্তু বেশ কঠিন, কারণ সকলের কাছেই আলাদা আলাদা উপায়। তাই কিভাবে একটা মানুষ সফল হচ্ছে সেগুলোকেই আমরা নিজেদের ইন্সপিরেশন বানিয়ে ফেলি বা সে দেখেই আমরা নিজেরাও এগোনোর চেষ্টা করি। আজ আমাদের মধ্যে এমনই একজন মানুষ রয়েছে যে কিন্তু জীবনে এগোনোর পথে নানান বাধা পেয়েছে এবং প্রতিটা বাধাকে অতিক্রম করে নিজের জীবনের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে তো পৌঁছেইছে, তার সাথে আরো নানান নজিরের সাথে সম্মুখীন হচ্ছে আস্তে আস্তে। এখনো হয়তো আরো অনেক নজিরে পৌঁছানো বাকি তার। তবে তার জীবনের এই গল্পটা কি সেটা জানবো আজ। আমাদের সঙ্গে আজ রয়েছে বসুধা বাসু। তিনি একজন মডেল, তার পাশাপাশি কিন্তু তিনি একজন কলেজের প্রফেসরও। একসাথে কিভাবে সামলাচ্ছেন সবকিছু এবং কি কি বাধা তাকে জীবনে আটকেছে আর সেগুলোকে কিভাবে তিনি পার করেছেন, সেই সকল গল্প শুনবো আজ। বসুধা, ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ সো মাচ আমাকে একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। প্রথমেই বলবো যে কারোরই যখন আমরা পাহাড়ে উঠছি রাস্তাটা কোনো সময় ভালো হয় না। মানে এভারেস্টে আমি পতাকা তো দিয়ে দিলাম, কিন্তু কেউ জানতে চাইবে না রাস্তায় ওঠার সময় তুমি কি কি বাধা পেয়েছো। সবার লাইফের ক্ষেত্রেই সেম। আমি আমার ক্ষেত্রে যেটা প্রতিকূলতা হয়তো অন্যের ক্ষেত্রে সেটা না, কিন্তু হ্যাঁ, প্রফেসরের সাথে সাথে মডেল কোনো রাস্তাটাই আমার কাছে খুব একটা ইজি ছিল না। তারপরে হচ্ছে গিয়ে আমি একটা উচ্চশিক্ষিত পরিবারে মেয়ে হিসেবে জন্মেছিলাম, তো সেটা তো আরোই কঠিন ছিল। এই যে মেয়ে হিসেবে জন্মেছিলাম, এটাকে ট্যাগ করে বলার পেছনের কিন্তু কারণ রয়েছে। কারণ আজকের সমাজে দাঁড়িয়ে হয়তো এই নারী পুরুষের মানে বাদ বিচারটা অনেকটা হলেও বন্ধ হয়ে গেছে। যে নারী পুরুষ এক, ইকুয়ালিটি সব জায়গায় আমরা এটা শুনতে পাই। তবে এখনো গিয়ে কিন্তু বেশ কিছু পরিবারে, বেশ কিছু জায়গায় এই কটাক্ষটা, মেয়ে হয়ে জন্মানোর কটাক্ষটা হয়তো থেকেই যায়। তো তোমার ক্ষেত্রে এরকম কিছু হয়েছিল, সেটা যদি একটু বলো। অবশ্যই হয়েছিল। আজকে আমি হয়তো যেহেতু একটা অনেকটা জার্নি আমার হয়ে গেছে তাই হাসি মুখে বলতে পারছি, কিন্তু জার্নিটা আমার মোটেও হাসি না। মানে আমার এই হাসির পেছনে অনেকগুলো দুঃখের রাত আছে। মানে মানুষ তো বলে আমি আমার ছোটবেলা ফিরে পেতে চাই, ছোটবেলার সবকিছু ফিরে পেতে চাই, আমি আমার দুঃস্বপ্নেও ছোটবেলা ফিরে পেতে চাই না। তার একটা কারণ হচ্ছে আমি একটা খুব উচ্চশিক্ষিত পরিবারে জন্মেছিলাম। মানে এটা নিয়ে আমি এখনো অহংকার করি যে আমার পরিবারে অ্যাডভোকেট আছে, আমার পরিবারে শিক্ষক আছে। কিন্তু সমস্যাটা হয়েছিল যখন তার সেই পরিবারের বড় ছেলের মেয়ে জন্মায়। তো মেয়ে তো প্রথমে জন্মালোই, তারপরে হচ্ছে পুত্র সন্তানের একটা বড় আশা। কারণ কি পুত্র সন্তানই হচ্ছে এমন যে হয়তো সেই বংশকে এগিয়ে নিয়ে যাবে। তো এই ধারণা থেকেই শুধু আমার মানে আমি তো হয়তো বলবো সেকেন্ডারি টর্চার পেয়েছি, আমার মা যেও উচ্চশিক্ষিত সেও এই টর্চারের ভাগিদার হয়েছে। এই যে বারবার কথাটা আসছে যে একটা উচ্চ শিক্ষিত পরিবার, কিন্তু তারপরেও মানে আজকের দিনে দাঁড়িয়ে মেয়ে হয়েছে বলে কটাক্ষ বা মেয়েকে না মেনে নেওয়া, এটা মানে এটা কি স্বাভাবিক? আমরা না খাতায় কলমে অনেকগুলো ডিগ্রি পেয়ে থাকি। এখনো এখনো আমি হয়তো সায়েন্স নিয়ে পড়েছি, আমার ডিগ্রির পেছনে সায়েন্স আছে, কিন্তু এখনো যদি দেখো যে আমি হয়তো খুব কুসংস্কারাচ্ছন্ন কথা বলছি, তাহলে আমার ডিগ্রির সাথে আমার মানসিকতার কোনো মিল নেই। মানে আমি হয়তো একটা সোশ্যাল এস্টাবলিশমেন্টের জন্য এই পড়াশোনাটা করেছি, যে সমাজে আমার একটা পরিচয় হবে, পাঁচটা মানুষ আমাকে চিনবে, কিন্তু মানসিকতার দিক থেকে আমি পিছিয়ে আছি। আমার পরিবারও সেরকম ভাবেই। মানে উচ্চশিক্ষিত মানে আমার ঠাকুমা দাদু স্কুল টিচার ছিলেন, তখনকার সময় স্কুল টিচার মানে নিশ্চয়ই তার একটা তো শিক্ষাগত ইয়ে ছিল। তারপরের জেনারেশনে অ্যাডভোকেটস, যাদেরকে আমরা ভাবি যে আমাদেরকে বিচার দেবে, কিন্তু সেই বাড়িতেই বিচার মানে একটা বিশাল একটা অভাব ছিল। ছোটবেলার একটা সার্টেন টাইম অবধি আমার বাবার আর্থিক অবস্থাটাও ভালো ছিল না। তো সেই সময় কি হতো, জয়েন্ট ফ্যামিলিতেও থাকতাম, যেহেতু আমরা একটু হলেও তোমাকে পোষণ করছি, ধারণ করছি, তোমাকে আমার মতন করে, যেন ইংরেজ শাসন হচ্ছে, তোমাকে আমার মতন করেই চলতে হবে, তুমি আমার কথা না শুনলে বেরিয়ে যাও, এরকম ধরনের হয়েছে। সমস্যাটা সেখানেও না, যদি মুখ বন্ধ করে চুপ করে থাকতাম, না আমার সমস্যা হতো না কারোরই সমস্যা হতো, না আমি এখানে আজ বসে থাকতাম। সমস্যাটা হয়েছে আমি প্রোটেস্ট করেছি বলে। যেহেতু সমাজের কথা হচ্ছিল, তো সেখানে কিন্তু আমরা বারবার এই জিনিসটা দেখি যে যখনই মানুষ প্রোটেস্ট করতে যায় তাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। সেটা যেরকম তুমি বললে পরিবারের কাছ থেকে, বাইরেও হয়,
কেউ কাজের জায়গায়, তো কাজের জায়গায় হয় শুধু নিজের জন্য নয়, তাই জন্য মানুষ অন্যের জন্য কখনো মানে নিজের জন্য নিতে গিয়ে যদি তাকে বাধায় বিপত্তির সামনে পড়তে হয়, তাহলে অন্যের জন্য মানুষ কিভাবেই নেবে। তো এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো, মানে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যখন তুমি একজন এস্টাবলিশ পার্সন, যখন তুমি তোমার অধীনে অনেকে আছে যারা হয়তো তোমার থেকে সাহায্য নিচ্ছে এই সময় দাঁড়িয়ে, তো এখন তুমি এই বিষয়টাকে কিভাবে দেখো, তুমি মানুষকে কি বলবে এই বিষয়ে? আচ্ছা, প্রথমত বলি, নিজের জন্য সবচেয়ে আগে দাঁড়াতে হবে। আমি নিজের জন্য দাঁড়াতে পারিনি, আমার নিজের কোনো স্বার্থের জন্য দাঁড়াতে পারিনি। স্বার্থ মানে আমি বলছি না যে কুস্বার্থ বা স্বাধীনতা, বাক স্বাধীনতা, বা আমার একটা বেঁচে থাকার জন্য যে ন্যূনতম জিনিসপত্র দরকার, সেগুলো যদি আমি নিজেই না বলতে পারি, কেউ এসে আমার ভাগেরটা দিয়ে যাবে না যখন আমি নিজেরটাই না করতে পারি। পারিপার্শ্বিক তো তারপরে আসছে। সেকেন্ড হচ্ছে গিয়ে, এখন যখন আমার একটা এস্টাবলিশমেন্ট হয়েছে, আমি কিছু জিনিসের সাথে যুক্ত হয়েছি, যার ফলে আমি কিছু মানুষকে সেই হিসেবে সাহায্য করতে পারছি। কিন্তু একটা সময় না, আমি যখন আমার পরিবারের মানে একটা পরিবার থেকে যেহেতু কষ্ট পাচ্ছি, আর একটা পরিবারের কাছে যখন গেছি, আত্মীয় স্বজনদের কাছে, যে এরকম সমস্যা হচ্ছে, এরকম আমি আর আমার মা টর্চার্ড হচ্ছে, একটু প্রবলেম তো একটু সলভ করে নেওয়া যায়, বা মেয়ে তো চুপ করে নি, মানিয়ে নি, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাক। কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টটা কতটা করব? দেয়ালে তো একটা সময় পিঠ থেকে যায়। কারণ কি, আমার মাকে, এটা আমার বলতে কোনো লজ্জা নেই, শারীরিকভাবে অত্যাচারিত হতে হয়েছে। আর এই প্রোটেস্ট করেছি বলে আমাকে বাড়ি থেকেও বার করে দেওয়া হয়েছে। আমার বাড়ির লোক এরকমও বলেছে যে হ্যাঁ, এই মানে এটা একটা সার্টেন টাইম পর, আমার বাবা পরবর্তীকালে যখন মারা যায়, তখন বলা হয় যে হ্যাঁ, তোমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হবে, মানে বার হয়ে যেতে হবে, যেহেতু প্রপার্টির একটা ব্যাপার আসে। কিন্তু আমার একটা ছিল যে আমার অধিকার। এবার কিছু মানুষ জানেই না যে কোনটা আমার অধিকার, কারণ কি সমাজে এমন একটা নিয়ম প্রতিষ্ঠিত আছে, তার বাইরে যেহেতু মানুষ কথাই বলে না, মানুষের তো এটা ধারণাতেই নেই যে এটা আমার সাথে অন্যায় হচ্ছে। সেই ফার্স্ট ভয়েসটা রেজ করতে হবে, নিজের প্রয়োজনটা নিজেকে বুঝতে হবে আগে। এরপর আসি যেটা নিয়ে কথা বলছিলাম, যে তোমার পড়াশোনা, তোমার বেড়ে ওঠা, সেটা কিরকম ছিল? আচ্ছা, প্রথমত বলি, পড়াশুনো আমার, আমি এখনো খুব এটা নিয়ে হয়তো বলতে পারো যে হীনমন্যতায় ভুগি। এই স্টেজে এসে হীনমন্যতা বলতে, আমি হয়তো একটা ভালো স্কুলে পড়তে পারতাম, বাংলা মিডিয়াম স্কুলেই পড়তাম, বাট একটা ভালো এডুকেশন হয়তো আমি পেতে পারতাম। আমি একটা মিড ডে মিল স্কুলে পড়াশুনো করি। আর এই মিড ডে মিল স্কুলে পড়াশুনো করাতে আমার সেই সময় কোনো রকম ক্ষোভ ছিল না। কিন্তু আমার যে কাজিনসরা, দে অল আর কনভেন্ট এডুকেটেড, তারা আমার স্কুলের নামটা নিয়ে মাঝে মাঝে মজা করতো। আর সেটা কি হতো, মাঝে মাঝে কি হয়, নিজের মানুষেরা না মজা ঠাট্টার নাম করে এমন একটা তোমাকে মানসিক বলতে পারো অত্যাচার বা অপমান করে দিয়ে যাবে, সেটা হয়তো সারা জীবন একটা বাচ্চা মানুষের মাথাও মানে ব্রেনে যেই কথাটা একবার ছোটবেলায় এস্টাবলিশড হয়েছে, সে সারা জীবন। এখন হয়তো আমি এস্টাবলিশড হয়েছি, বসুধার একটা নাম হয়েছে, সবার একটা প্রশ্ন হচ্ছে বসুধা আমাকে সবার সামনে পরিচয় দেয় না কেন, বা তার লাইফে আমারও একটা কন্ট্রিবিউশন ছিল, তাদের কথায় পরিচয় দেয় না কেন। কেন কি, সেই সময় যখন গেট টুগেদার হচ্ছে, আমার স্কুলের নাম বলা হচ্ছে, সবাই ক্লাস 5-এ পড়ে, বাকিদের সবার ক্লাস 5-এর স্কুলের নাম বলা হয়েছে, আমার স্কুলের নাম বলার সময় আমাকে টপকে চলে গেল, পরিচয় দেওয়া হলো না। তো এই জিনিসগুলো কি কোনোভাবেই, এটাও তো পারিবারিক টর্চারের মধ্যেই পড়ছে না? তারপরে হচ্ছে গিয়ে, যখন আমি স্কুলে আমি যেহেতু নাচ শিখতাম, আমার পরিবারের কারো কারো মনে হতো যারা নাচ শেখে তারা পড়াশোনায় খুব একটা ভালো হয় না। আমি স্টার নিয়ে পাশ করি, আমি সায়েন্সে যাই, তারপর আমি খুব কষ্ট করে, মানে খুব কষ্ট মানে হচ্ছে আমার বাড়িতে সারাক্ষণ ঝামেলা লেগে থাকতো, সারাক্ষণ। আমি কোন সময় পড়তাম না, রাতে, কি রাতে সব মানুষ ঘুমিয়ে পড়ে, কোনো ঝামেলা হবে না, আমি সেই সময় পড়াশোনা করবো, 5টা অব্দি পড়াশোনা করতাম। ওটাই আমার, মানে আমি নকটার্নাল হয়ে গেছিলাম, যে ওই টাইমটাই আমি পড়াশোনা করব। আবার সকাল থেকে ঝামেলা শুরু হবে, আমি ওই কথার মধ্যে ঝামেলা করতে মানে আমি নিতে পারবো না। আর আমি খুব ভীতু ছিলাম। এখন আমাকে দেখে কেউ মেলাতে পারে না যে ও আচ্ছা বসুধা এরকম মানে সাহসী, আরো দুটো মানুষকে সাহসী করছে। ভীষণ ভীতু ছিলাম, মানে একটা জোরে আওয়াজে আমি যেরকম রিয়াক্ট করে দিতাম, আমার মনে হয় সেই সব দিনগুলো খুব দরকার ছিল। আদারওয়াইজ আমি যদি অন্ধকার না বুঝতাম যে অন্ধকার কিরকম দেখতে হয়, আমি আলোরও কি ইম্পর্টেন্স সেটাও বুঝতাম না। তারপরে যখন গ্রাজুয়েশনে আমি আমার বাড়ির সামনে একটা কলেজে ভর্তি হই, তো আমার বাড়ির লোক বললো আচ্ছা ঠিক আছে, এই কলেজ থেকে ন্যূনতম গ্রাজুয়েট হবে, আমি অনার্স নিয়ে, জুওলজি অনার্স নিয়ে ভর্তি হই, তো ন্যূনতম গ্রাজুয়েট হবে, আদারওয়াইজ হয়তো এই কলেজ থেকে পালিয়ে গিয়ে একটা কোনো বিএ ফিএ করে নেবে,
লাইফ সেটেলড, তাদের অ্যাকর্ডিং টু দেম লাইফ সেটেলড হয়ে যাবে। বাট সেই কলেজ থেকে আমি কলেজ টপার হই, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মাস্টার্সে যাই, আমি ন্যাশনাল স্কলারশিপ পাই, পিএইচডি জন্য পাই। এখনো আমার আইএসএসএন আইএসবিএন পেপারগুলো প্রত্যেক বছর একটা করে জার্নাল বেরোয়। তার সাথে আমি 3টে কলেজে পড়িয়েছি, আনন্দমোহন কলেজ, বিদ্যানগর কলেজ, আমার লাইফের ফার্স্ট যে কলেজ থেকে হয়তো আমি জার্নি স্টার্ট করেছি, তারপরে আনন্দমোহন কলেজ, তারপরে আমার নিজের কলেজ আশুতোষ কলেজ, সেখানে আমি এখন কর্মরত অবস্থায় আছি। এইসবের মাঝেও মানে পরিবারের সমস্যা বা পরিবার থেকে সাপোর্ট না পাওয়া, মানে সবার জীবনেই সাকসেসের আগে কিন্তু একটা কথা অনেককেই বলতে শোনা যায় যে পরিবারের প্রচুর সাপোর্ট ছিল, যেটা তোমার ক্ষেত্রে হয়তো ছিল না বা অনেকের ক্ষেত্রেই থাকে না। সেই বাধাটাকে তো অতিক্রম করে এতটা এগিয়েছো, পড়াশোনা করেছো সেই জায়গা থেকে নিজের চেষ্টায়। বাট সেখানেও একটা কিন্তু মানে তোমার থেকে সেটা জানতে চাইবো, সেখানেও মানে যখন তুমি প্রফেসর হওয়ার আগে তখনও একটা সমস্যা ফেস করতে হয়েছিল, ফিজিক্যালি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে গেছো, সেটা যদি 2016-তে আমার রোড অ্যাক্সিডেন্ট হয়। আমার ডান পায়ের লিটল টো ওয়াজ ডিট্যাচড, পরে ওটা স্টিচ করা হয়, কিন্তু স্টিচ করার পরে যেটা দেখা গেল যে বিভৎস ইনফেকশন। মানে আমি খুব ভালো ডাক্তার পেয়েছিলাম, তাই হয়তো আমি সে যাত্রায় বেঁচে গেছি। তার সাথে আমার প্যারাইটাল ইনজিউরি হয়। তো প্যারাইটাল ইনজিউরি সবকিছু নিয়ে আমাকে 3 মাস মতন বিছানায় বেড রিডেন অবস্থায় থাকতে হয়। তখন আমি সালিম আলী অর্নিথোলজি কোয়েম্বাটুরে পিএইচডি, আমার ফার্স্ট পিএইচডির চান্সটা পাই, কিন্তু আমি যেতে পারি না। আমার ডাক্তার সেই মুহূর্তে একটা কথা বলে দিয়েছিল যে বসুধা, তুমি কিন্তু কোনোদিন সবসময় ফ্ল্যাট জুতো পরো, হিলটা আর পরো না। এই যাত্রা তোমার পাটা যে করে হোক বাঁচিয়ে দিলাম, এরপরে কিন্তু আমি করতে পারবো না। আর 3 মাস পর আমি যখন উঠি, আমি একটা নতুন মানুষ হয়ে উঠি। কারণ কি আমি বুঝে গেছি যে যেই বন্ধুদের সাথে, এখানে বন্ধুদেরও একটা রোল থাকে, যে বন্ধুদের সাথে হয়তো আমি অ্যাকোয়াটিকা গেছি, খুব ভালো হ্যাং আউট করেছি, তাদেরকে এই 3 মাসের পিরিয়ডে আমি পেলাম না। আমি দেখছি ফেসবুকে তারা বড় বড় মলে ঢুকছে, বা একবার ওভার দ্য ফোন বসুধা কেমন আছিস বা কিছু, বিকজ আমি তখনও জানি না যে আমার ডান পাটা আদৌ ঠিক হবে কিনা। আর ছোটবেলা থেকে আমি নাচ শিখেছি, তো যারা নাচ শেখে তারা, মানে আমি সুধা চন্দ্রনের রোজ ভিডিও দেখতাম যে আমাকে একবার ঘুরে দাঁড়াতেই হবে। সেই সময় থেকে আমার সেকেন্ড ইনিংস স্টার্ট হয়, মডেলিং জার্নি স্টার্ট হয়। মানে আমি এখনো বলি যে আমি খুব মানে কৃতজ্ঞ আমার অ্যাক্সিডেন্টের কাছে, যে ভাগ্যিস হয়েছিল। তো এই যে কথাটা বললে যে ভাগ্যিস হয়েছিল, মানে জীবনে কিন্তু অনেক সময় আমাদের এরকমও হয় যে বেশ কিছু সমস্যাও সেটাই আমাদের মানে সমস্যার সাথে সাথে সমাধানও দিয়ে যায়। তো কিভাবে সেখান থেকে মানে এই অ্যাক্সিডেন্ট কিভাবে তোমার কাছে আশীর্বাদ হলো, কিভাবে তুমি অ্যাক্সিডেন্টের কারণে মডেল হয়ে উঠলে? তখন আমার ডেস্কটপ ছিল কম্পিউটারে, তো এমনি বসে আছি, মা আমাকে সব খাবার দাবার দিয়ে গুছিয়ে ফুছিয়ে মা অন্য একটা রুমে পড়াতে যেত। তো মা পড়াতে যেত, আমি বসে বসে ওই ফেসবুক স্ক্রল করতে করতে পিসি চন্দ্র গোল্ড লাইট স্টিভার অ্যাডভার্টাইজমেন্ট দেখি। মানে আমি জানি না, আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যে আমার গায়ের রং ভীষণ চাপা, তারপরে শুনে এসেছি আমি খুব বেঁচে মানুষ। অ্যাকচুয়ালি আমি বেঁচে মানুষ, মানে কারোর কথাতেও আমি বেঁচে হব না বা কিছু হব না, বা আমি হয়তো মানে কেউ আমার সাথে ফটো তুলতে চায় বা ক্যামেরা যে আমি এত ফ্রেন্ডলি সেটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, বাড়িতে কিছু নামি দামি ম্যাগাজিন আসে, সেই ম্যাগাজিনে পরবর্তীকালে আমারও ছবি মানে এসছে। তো এই পেসিচেন্দ্রাতে যাওয়া মানে হচ্ছে দুটো ছবি তো পাঠিয়ে দিলাম বোকামির চলে। ঠিক তার 1.5 মাসের মধ্যে আমার কাছে কল আসে যে ইউ আর বিং সিলেক্টেড, তুমি আসো। তো আমাকে তো ডাক্তার বলে দিয়েছে তুমি হিল পড়তে পারবে না। ফার্স্ট হচ্ছে স্টিলেটো, একটা দামি স্টিলেটো বিশাল দামি হয়, মানে একটা যদি তুমি ভালো ব্র্যান্ডের স্টিলেটো কিনতে যাও বিশাল দামি। আমার বাড়ির লোক একদমই সাপোর্টিভ না, বাড়ির লোক বলতে মা বাবা কেউই চায়নি, কেন কি ফ্যাশনে যাবে, হ্যাঁ মানে মডেলিং মানেই হচ্ছে কি এই মেয়ে তো বিগড়ে গেছে, খারাপ হয়ে গেছে, কি হবে। আর আমি মধ্যবিত্ত পরিবার থেকে আসা, তো বইয়ের জন্য হয়তো 4-5 হাজার টাকা দিয়ে দেবে, স্টিলেটোর জন্য দেবে না। ওটা যে আমার একটা শখের সেটা না। সেইবার আমি যাইনি, পরের বার নিজের টাকায় স্টিলেটো কিনে পিসি চন্দ্রাতে যাও, মানে সেইবার যাইনি মানে হচ্ছে কি সেইবার অন্য একটা প্যাজেন্টে গেছি, কিন্তু পিসি চন্দ্রাতে সেইবারের পিসি চন্দ্রাতে আমার যাওয়া হয়নি। পরের বার থেকে পিসি চন্দ্রা, সানন্দা মুখদা, কলকাতা গ্লিটস থেকে শুরু করে পরপর এমটিভি সুপার স্টাইল সবগুলোতে পরপর যাওয়া।
হয়তো মানে প্রফেসর তার পাশাপাশি মডেল, এই দুটো প্রফেশনের মধ্যে কখনো ক্ল্যাশ হয়? ও অবশ্যই, পৃথিবীতে ওই হয় না মাধ্যাকর্ষণ শক্তির মতো, তোমাকে বাধা দেওয়ার জন্য তুমি তুমি যত উপরে উঠছো, যেহেতু পৃথিবী তো নিচে টানছে, তোমাকে টানবেই। প্রচুর মানুষ যখন দেখছে যে ও আচ্ছা ও তো মডেলিং এ এস্টাবলিশ হচ্ছে, একটা প্রশ্ন টানা হলো যে তোমার স্টুডেন্টরা তোমাকে অ্যাকসেপ্ট করবে না, তুমি কলেজে পড়াও, তুমি কি এক্সাম্পল সেট করছো। তো আমার মনে হয়েছিল আমি কাউকে কোনো ক্ষতি করছি না, আর আমার মনে হয় যে যদি আমার নিজের সত্তাটা ঠিক থাকে, কে কি বললো সেটা যদি আমি কানে নিয়ে বসে থাকি, তাহলে তারাই বা কি ভাববে, মানে তারা কি ভাবে, মানে যদি অন্যরা কি ভাববে সেটাও যদি আমি ভেবে নিই, তাদের ভাবার কাজটা তো আমি ব্যাঘাত ঘটাচ্ছি না। তো আমি মডেলিং এ যখন ছবিগুলো আসতো বা আমি হয়তো কোনো ভিডিও পোস্ট করছি, সবচেয়ে আগে স্টুডেন্টরাই বলতো ম্যাম অসাধারণ, ম্যাম উই আর প্রাউড অফ ইউর স্টুডেন্টস, মানে যে কোনো ইন্টারভিউতে এখনো। এবার যখন একটার পর একটা প্যাজেন্ট আমি জিততে শুরু করে দিলাম, ক্রাউন আসছে, ছবি আসছে, নাম আসছে, আমার নিজের বাড়ির লোকেরাও আস্তে আস্তে বলে ও আচ্ছা এই তো নাম হচ্ছে, এরপরে হয়তো এরা আমার সাথে নিজের নাম জুড়বে না, তো একে আমরা এখন একটু করে চিয়ার্স করা স্টার্ট করে দিই। চিয়ারিং এর মাঝে মাঝে কিন্তু একটু একটু হ্যারাসমেন্টও চলতো, বাট হ্যাঁ তারা তখন থেকে হচ্ছে যে আচ্ছা চলো এস্টাবলিশড হচ্ছে, তাদের মনে হয়েছে আচ্ছা একটা কলেজে পড়ায় তার তো একটা বড় বেনুনি হওয়া উচিত, আর সারাক্ষণ চুল ছোট করে কেটে কালার করে কাটা, কি অদ্ভুত অদ্ভুত সেজে গুজে বেড়াচ্ছে, এরকম এসছে প্রশ্নেতে। বা এর সাথে মিশিস না, আমার কাজিনকে, আর একটা কাজিনকে বলা হয়েছে এর সাথে মিশিস না, তুই মিশলে আমার ডাকনাম হচ্ছে বিকু, বিকু দিদির মতনই হয়ে যাবি, এরকম বলা হয়েছে। অথচ তারাই পরে আমার থেকে জুওলজি কি করে পড়বো, কোন কলেজটা ভালো হবে, কোন বইটা ভালো হবে, তার সাথে সাথে মডেলিং একটু আমাকে র্যাম্প ওয়াকটা একটু শিখিয়ে দে না, তারাই করেছে। বা আমি না মডেলিং করতে চাই, তো সেই জিনিসগুলো তারাই আবার শিখতে চেয়েছে। তো এটাও বলবো দ্বিচারিতা। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে সেন্টেন্সে আই আগে বসুক, মাঝে বসুক, শেষে বসুক, আই সবসময় ক্যাপিটালি হয়। তো আমার বাড়িতে কিছু ম্যাগাজিন আসতো, সেখানে যখন খুব সুন্দর সেজে গুজে, বিকজ আমার খুব সুন্দর ড্রেস তার সাথে অ্যাক্সেসরিজ খুব ভাল লাগে, তো আমি যখন সেগুলো দেখতাম আমার মনে হতো বাহ এটা তো কি সুন্দর শোকেস করছে। আর আমি যেহেতু ছোটবেলা থেকে মমতা শঙ্কর ডান্স ব্যালে ট্রুপে নাচ শিখে এসেছি, ক্যামেরা আর স্টেজ আমাকে ভীষণ টানে। তো একটা তো সুপ্ত বাসনা ছিল, আদারওয়াইজ তো এইদিকে আসা হতো না। সেখানে গিয়ে এই যে যেটা তুমি বলছিলে যে গায়ের রং কিংবা হাইট, যেটা নিয়ে বাড়িতে কটাক্ষ হতে হচ্ছিল, সেটা কি মানে মডেলিং এর দুনিয়ায় বা ইন্ডাস্ট্রিতে কখনো সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে? একদমই না, একদমই না। প্রথমত হচ্ছে মানুষ বলে না যে আমি প্রচুর বাজে কথা শুনতে পারি বা হয়তো কোনো বাজে প্রপোজাল পেলাম, এটা আমার ক্ষেত্রে কোনোদিন হয়নি। মানে আমি যদি কোনো কল টাইমে চাই যে আমাকে না এই টাইমে ছেড়ে দিতে হবে, সেই টাইমে। এবার সবার পার্সোনাল চয়েস আমি কি ড্রেস পরবো কি ড্রেস পরবো না। আর যখন কোনো ব্র্যান্ড আমাকে নিচ্ছে, তারা আমার সবকিছু ফিচার্স দেখেই নিচ্ছে, আর কনফিডেন্স ভীষণভাবে ম্যাটার করে। আর এখনকার দিনে যেইভাবে প্যাজেন্টগুলো উঠছে, ভিটিলিগো থেকে শুরু করে, ডাউন সিনড্রোম থেকে শুরু করে, ওবেসিটি থেকে শুরু করে, প্রত্যেকে নিজেকে শোকেস করছে। কেন কি আদারওয়াইজ 2025-এ দাঁড়িয়ে ইসরোর রকেট নিয়ে কথা বলা বা অন্য কিছু নিয়ে কথা বলার আর পার্থক্য থাকবে না। হয়তো এখন এই মুহূর্তে শুধু মডেল কিংবা প্রফেসর না, তার পাশাপাশি আরো অনেক ধরনের মানে অ্যাওয়ার্ডস তুমি অ্যাচিভ করেছো। তাছাড়াও ওমেন রাইটস নিয়ে কাজ করছো। বাকি প্রচুর মহিলারা রয়েছে যারা অনেক ধরনের হয়তো বাধা বিপত্তির মুখে পড়েন, কিন্তু তারা, যেটা তুমি বলছিলে যে তোমার পরিবারের ক্ষেত্রেই প্রোটেস্ট করতে গেলে সেখানে শুনতে হয়, কিংবা তারা হয়তো নিজের কথাটা নিজে বলে উঠতে পারে না, তাদের সাহায্য করছো, সেইটা নিয়ে যদি একটু বলো। 2024-এ হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আমি অ্যাওয়ার্ড পাই, উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পাই। ঠিক তারপরেই আমাকে হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে অ্যাপ্রোচ করা হয় যে তুমি কি স্টেট কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করতে চাও, অ্যাপ্রোচ করা হয় যে যদি জয়েন করতে চাও। তো আমি বলছিলাম এটা একটা বিশাল দায়িত্ব, আমি একটু ভাবতে চাই। এবার আমার মনে হয়েছিল যে আমি আর কি মানে কোন অপরচুনিটির জন্য ওয়েট করে আছি। মানে হিউম্যান রাইটস কাউন্সিল, যে মানে আমি যেখানে রাইটস নিয়েই আছি, এতদিন ধরে আমি আমার রাইটস এর জন্য অত্যাচার মানে কি বলবো লড়ে গেছি, তো আমি সেটা জয়েন করি।
আমাকে যে যখন ওভার দ্য হোয়াটসঅ্যাপ ফোন অ্যাপ্রোচ করে আমি তাকে হেল্প করার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, আমি আমার আর একটা প্রিন্সিপাল আছে, ওই ক্যামেরা চালিয়ে দুটো মানুষকে আমি হেল্প করছি সেটা দেখাতে আমি একদম ইচ্ছুক না। কেন কি আমি মনে করি যদি আমি কাজ করি মানুষ এমনি এমনি জানবে। তার পাশাপাশি হচ্ছে উমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মেম্বার, তো দুটো জার্নিও চলছে প্যারালালি। আর অ্যাওয়ার্ডস গুলো নিয়ে একটু যদি বলো। আচ্ছা, অ্যাওয়ার্ডস বলতে আকাশবাণী থেকে আমার জীবনী সম্বন্ধে শুনেছে, আরো অনেক যে মোটিভেশনাল স্পিচের যে চ্যানেলস গুলো আছে সেখানেও আমাকে মানে ইনভাইট করা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে সানন্দা অ্যাক্রোপলিস থেকে আমি সেরা নারী 2024 পেয়েছি, গ্র্যান্ড কুইন থেকে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছি, হিউম্যান রাইটস থেকে উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য 2024 অ্যাওয়ার্ড পেয়েছি। আর তার সাথে যদি বলো প্যাজেন্ট, আমার মনে হয়েছিল যে না এখন না বয়স হয়ে গেছে আর প্যাজেন্ট করবো না। 2023-তে আমি পিসি চন্দ্রার মতনই কিছু কিছু প্যাজেন্ট আছে যেগুলো কলকাতায় ভীষণ রিনাউন্ড, কলকাতা গ্লিটস ইজ ওয়ান অফ দোজ। তো 2023-তে যেদিন তোমার সাথে আমার জিও বাংলারই একটা ইন্টারভিউ চলছিল তখন আমি ফাইনালিস্ট হিসেবে ছিলাম, কিন্তু হ্যাঁ 2023-তে সেটাও আমি উইন করি মিস কলকাতা গ্লিটস হিসেবে, সেটাও আমি পাই। এত কিছু অ্যাচিভমেন্ট এখন দাঁড়িয়ে যখন ওই পুরোনো দিনগুলোকে কথা ভেবে এখন নতুন নজিরগুলো গড়ছো এবং তারও আগে এগোনোর কথা ভাবছো, তখন আজকের সময় দাঁড়িয়ে কি দেখছো বা কি মনে হয় নিজেকে? আমার একটা জিনিস খুব মনে হয়, স্মুথ রোডস ক্যান মেক আ গুড ড্রাইভার। রাস্তা খারাপ যত হবে, যতই চড়াই উতরাই হবে, আমি না আমার লাইফটাকে সুন্দর করে করবো। ওই সময় আমার মনে হতো আমার সাথেই কেন এত কষ্ট হচ্ছে, মানে আমি কি খুব অন্যায় করে ফেলেছি, বা সুইসাইডাল থট আমার কোনো সময় মাথায় আসেনি, কেন আমি একটু লড়ে যাব এরকম ধরনের মানসিকতা নিয়ে চলি। কিন্তু এখন মনে হচ্ছে যে সেগুলো না পার্ট অফ জার্নি ছিল, মানে ওই সময়গুলো না পেলে আমি এই সময়গুলো পেতাম না। এখন আজকের দিনে দাঁড়িয়ে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা হয়তো এই বাধাগুলো মানে এরকম ছাড়াও আরো বিভিন্ন ধরনের বাধা আসে তাদের জীবনে, সেগুলোতে তারা অতিক্রম করতে করতে কোথাও গিয়ে হার মেনে নেন কিংবা ভয় পেয়ে যান যে হয়তো আমার প্রতিটা ধাপেই যখন বাধা আসছে তাহলে হয়তো মানে এই সাফল্যটা আমার জন্য নয় বা এটা আমি পারবো না। সেই সকল মানুষের জন্য কি বলবে? আমি জুওলজি পড়ার একটা কারণ ছিল, আমি এভলিউশনে চার্লস ডারউইনকে ভগবানের মতন মানি। তার একটা কথা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সবাই স্ট্রাগল করছে, আমি আজকে আমার ছোটবেলা এডুকেশন নিয়ে স্ট্রাগল করছি। আমি কি ভাববো যে অমিতাভ বচ্চনের ছেলের কোনো স্ট্রাগল নেই? সেও তো ভাবছে যে আচ্ছা আমার বাবা অমিতাভ বচ্চন, আমি কেন আমার বাবার মতন হতে পারছি না? তার হয়তো রোজ মনে হচ্ছে না আমি ভাত খেতে পারছি না, কিন্তু আরেকটা মানুষের হয়তো মনে হচ্ছে যে আজকের পর কালকে চাকরিটা থাকবে, তো আমি কারোর দুজনের প্রবলেম না এক করতে পারবো না। কিন্তু একটা জিনিসই বলবো, যেমন অন্ধকার রাত সবার লাইফে আসে, আমি এখন বলবো না যে আমার এখন বাড়িতে গিয়ে না কান্না পাচ্ছে না, আমারও অনেক কারণে দুঃখ হয় কষ্ট হয়, বাট আমি জানি অন্ধকার রাতও দিনেরই একটা অংশ। আবার সকালে সূর্য উঠবে, কোনদিন মেঘলা আকাশ থাকবে, কোনদিন বৃষ্টি পড়বে, আবার কোনদিন খুব ভালো কি বলবো একদম রোদ্দুরের সঙ্গে একটা সকাল হবে। তো মানুষকে হাল ছাড়লে হবে না, শেষটা দেখি না, শেষটা আমার মতো না হলেও শেষটা দেখি কিরকম হতে পারে। মডেল হতে গেলে মডেলের যেই বিশেষত্বগুলো হয়তো আমার চুল, আমার স্কিন, আমার রূপ মানুষ এগুলোই ভাবে, তো সেই শরীরটাকে সেটাকেও তুমি সেই অর্গানটাকেও তুমি ডোনেট করেছো আমার জন্য, সেটাই একটু যদি বলো। আমি না ছোটবেলা থেকে খুব অদ্ভুত অদ্ভুত চিন্তাধারা নিয়ে আছে, আমি কোনদিন চাইনি না আমাকে না আগুনে পোড়ানো হোক, কোনো দিন চাইনি, মানে সেটা আমার ছোটবেলা থেকে ছিল যে আমি আগুনে যেন আমাকে না পোড়ানো হোক। তো 2017-তে আমার বাবা এক্সপায়ার করেন রোড অ্যাক্সিডেন্টে। তারপরে আমি অনেক মানুষের সাথে দেখেছি যে মানুষ না অর্গ্যানের জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, এটা নিয়ে অর্গ্যান ট্রাফিকিং হচ্ছে, যেহেতু অর্গ্যান আমাদের খালি ডোনেটই করতে হবে ইন্ডিয়াতে, ট্রাফিকিং হচ্ছে। তো 2019-এ শেষের দিকে আমার হোল বডি along with my internal organ সব দান করা। যদি এটা দেখা যায় যে ইন ফিউচারে গিয়ে যদি ডায়াবেটিস এসে যায়, আমি তো জানি না আমি কোন বয়সে গিয়ে মারা যাব, তখন ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলো সায়েন্স স্টুডেন্টরা রিসার্চের জন্য, কারণ কি যদি মানুষ রিসার্চই না করে নতুন ওষুধ কি করে আসবে, কারণ কি আমাদের কিছু বায়ো এথিক্স আছে
যে আমরা জীবিত একটা মানব দেহের উপর এক্সপেরিমেন্ট করতে পারবো না, তো কে দেবে এটা? বা ধরুন কোনো একজন মানে খুব মেধাবী কোনো ছাত্র, মেডিকেলের ছাত্র, সে কঙ্কাল পাচ্ছে না, স্কেলিটন পাচ্ছে না, সেই স্কেলিটন হিসেবে তো আমার ইন্টারনাল অর্গানের সাথে আমার পুরো বডি ডোনেটেড। মানে অনেকে আছে চক্ষুদান করেন না, আমার মানে অর্গান, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে আমার পুরো বডি ডোনেটেড, তো সব ইন্টারনাল অর্গান থেকে শুরু করে ফুল বডি। মানে দারুণ, নিজের জীবনে মানে শুধু নিজের জন্য নয়, আরো মানুষকে বাঁচতে শেখাও, বা আমিও তো বেঁচে থাকবো না, মানে আরো অন্য মানুষের মধ্যে দিয়ে, আর মানুষ স্বার্থপর হয়, আমিও স্বার্থপর। একদমই নয় সেটা, না তা স্বার্থপরই যে আমি অন্যের মাধ্যমে আরো কিছুটা দিন বেশি কাটবো। আর বাকি বাকি মানুষদেরও, মানে যাদেরকে, যেই সব নারীদের নিয়েও এখন কাজ করছো, তাদেরকেও তো একটা সাহস যোগানো বা তাদের জীবনেরও সেই লড়াইটাকে উৎসাহ দেওয়া, সেটাও একটা বড় ব্যাপার। সাহসটা না ভেতরের মতন, যেমন তোমার খিদে পেলে আমি বলবো না যে মানে আমি খেয়ে নেবো, তুমি মানে তোমার খিদেটা হয়ে যাবে, তোমাকেই ভেতর থেকে সেই সাহসটা আনতে হবে। আমরা না খুব ভয় পাই, এই যে ফিয়ার, এই ভয়টাকে তুমি যখন ফেস করে যাবে না, সেই ভয়টা আর ভয় থাকবে না। তো সেই ভয়টাকে একবার ফেস করতে হবে। একদম। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কথা আমাদের সঙ্গে এবং আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আশা করি আপনাদেরও আমাদের আজকের এই আড্ডাটা ভালো লেগেছে। আজকে আমাদের সাকসেস স্টোরিটা কিন্তু বেশ অন্যরকম হলো, কারণ আজকে আমরা গল্প শুনলাম বেঁচে থাকার গল্প, জীবনের লড়াইয়ের গল্প, আর ওই যেটা শুরুতে বলেছিলাম যে আমাদের জীবনে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য তার চাবিকাঠি কি, সেটা যেরকম বসুধাদি বললেন যে তার নিজের জীবন থেকেই তাকে খুঁজে বের করতে হবে যে তার চাবিকাঠি কি, কারণ প্রত্যেক মানুষের জন্যই হয়তো সেটা আলাদা হতে পারে। তাই আপনারাও আপনাদেরটা খুঁজুন, আর এরকমই ভিডিও নতুন নতুন দেখার জন্য তো নজর রাখতে হবে জিও বাংলায়। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নজর রাখবেন জিও বাংলায়। ধন্যবাদ।